নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 11। শুরু সেখান থেকে হয় যেখানে অ্যাটেন্ডার সুহান রাজা ঝ্যাংকে জিজ্ঞেস করে যে এবারে জন্মদিনে রাজা ঝ্যাংয়ের উৎসবে কি মহারানী জিনফেংকে আমন্ত্রণ জানাবে না। উত্তরে মহারাজ ঝ্যাং জানায় এবারে উৎসব অন্যান্য বারের থেকে আলাদা, এবারে মহারানীর উপস্থিত না হওয়াটাই উচিত। অ্যাটেন্ডার সুহান আবার কিছু প্রশ্ন করতে গেলে রাজা ঝ্যাং তাকে থামিয়ে দেয়। দিকে দেখায় শীতমহলে রানী জিনফেং পুতুল বানাচ্ছে মাটি। রাজা ঝ্যাংকে মনে করে তাকে মূর্খ, বেকার শাসক, বাজে, খারাপ এসব শুনিয়ে যাচ্ছে। টেন্ডার সুফাং এসে তাকে জিজ্ঞেস করে যে সারাদিন সারা রাত সে তো মহারাজকেই কথা শুনিয়ে যাচ্ছে। ফেং বলে ব্যক্তিগতভাবে শোনানোর সুযোগ পায়নি, তাই তাকে মনে করে সে শোনাচ্ছে। ফাং বলে ঠিক আছে, সে এরকম ব্যবহার করবে যাতে সে কোনো কথাই শোনেনি। ফাং জিনফেংকে বলে সে যেই মাটির পুতুলগুলো বানাচ্ছে একটা দেখতে রানীর মতো আর একটা দেখতে রাজার মতো। ফেং সুফাংকে থামিয়ে বলে ওখানেই থেমে যেতে, রাজা রানী কারোর মতো দেখতে না। অ্যাকচুয়ালি রাজকুমারী ইউনিয়ন চেয়েছিল কিছু মাটির পুতুল, সে তার জন্য বানিয়ে দিচ্ছে আর কিছু না। ফাং এরপর জানতে চায় যে রানী জিনফেং রাজকন্যা ইউনিয়নের থেকে সাহায্য কেন চেয়েছে, কেন দাসদাসী আনতে বলেছে এই শীতমহলে। ফেং জানায় যে এই শীতমহলটাকে সে আর শীতমহল রাখতে চায় না, মানে কিছু নবীকরণ সে চায়। নতুন করে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হবে যেখান থেকে উপাসকরাও যেতে অস্বীকার করে। দিকে দেখায় রাজা ঝ্যাংয়ের জন্মদিন এবং রাজ্যাভিষেক, অথচ সবাই চুপ করে দাঁড়িয়ে আছে ইয়ে হলের বাইরে, কারণ এখনো পর্যন্ত গ্র্যান্ড চ্যান্সেলর লিউসি এসে উপস্থিত হয়নি। দীর্ঘক্ষণ সবাইকে প্রতীক্ষা করতে দেখে ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক ওয়েই এসে রাজা ঝ্যাংকে বলে হয়তো মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী লিউসি আজকে এই সমারোহে এসে উপস্থিত হবে না। সেই দেরি হলে সবাই বিরক্ত হতে পারে, আর অন্যান্য আধিকারিকদেরও তো তাদের দায়িত্ব কর্তব্য বুঝে নিতে হবে। থেকে এটা ভালো হয় যে সেই অর্থাৎ রাজকীয় শিক্ষক ওয়েই রাজার মুকুট মাথায় পরিয়ে দিতে পারে। তাকে অনুরোধ করে জানায় যে সে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে দেয় প্রধানমন্ত্রীর জন্য। একে দেখায় এমপ্রেস ডাওগার এসেও রাজা ঝ্যাংকে একই কথা বলছে, শুভ সময় চলে যাচ্ছে, সে যদি উপস্থিত না হয় তাহলে কি এই তাজপোষী সমারোহ কমপ্লিট হবে না। ঝ্যাং এমপ্রেস ডাওগারকে জানায় যে সে তার মন স্থির করে নিয়েছে, সে ছাড়া এই তাজপোষী কখনোই হবে না। এখানে সবাইকে আদেশ দিয়ে দেওয়া হয় যদি লিউসি উপস্থিত না হয় তাহলে মুকুট ধারণের অনুষ্ঠান অন্যদিন হবে। তখনই একজন দরবারি জানিয়ে দেয় যে প্রধানমন্ত্রী লিউসি উপস্থিত হয়ে গেছে সমারোহে। প্রধানমন্ত্রী লিউসি সমারোহে এসে ক্ষমা চায় রাজা ঝ্যাং এবং সকলের থেকে যে তার দেরি হয়ে গেছে। তারপর সে রাজার মাথায় মুকুট পরিয়ে দেয়। রাজ্যের রাজার রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়। এদিকে দেখায় শীতমহলে পার্টি হচ্ছে। রানী জিনফেং রাজকন্যা ইউনিয়ন বাকি সকল দাসদাসীরা মিলে সেই শীতমহলে পার্টি করছে। শীতমহলকে নতুন করে নবীকরণ করা হয়েছে। সফলতার জন্য সেখানে মদ মাংসের পার্টি চলছে। ফেং বলছে কাউকে লজ্জা করতে না, কাজ যেহেতু সফল হয়েছে, খাবার আছে, সবাই যেন ভালোভাবে খেয়ে যায়। কোনো ইউনিয়ন বলে যে রাজা ঝ্যাং এইসব দিকগুলো নজরআন্দাজ করে দেয়, ভালোভাবে খেয়াল করে না, তাই হয়তো সমস্যার বেশি সম্মুখীন হয়। আজকে তার দাদার জন্মদিন, সেটা হয়তো সে অ্যাটেন্ড করতে পারছে না, কিন্তু এখানে ভীষণ মজা পাচ্ছে। এদিকে দেখায় রাজমহলের প্যালেস এই ইউফ্যাং গার্ডেনে যার বার্থডে পার্টি সেলিব্রেশন চলছে। যেহেতু রাজ্যাভিষেকও হয়েছে তার জন্য সমস্ত আধিকারিকরা রাজা ঝ্যাংকে শুভেচ্ছা জানাচ্ছে। যে ঝ্যাংও আধিকারিকদের বলে যে সে তাদের পরিবারের মতোই মনে করে, তাই উপচারিকতা বন্ধ করে আসন গ্রহণ করতে সকলকে। পরে সবাই রাজাকে নিজেদের উপহার দেওয়া শুরু করে। রাজকুমার ডুয়ানিউ চং রাজা ঝ্যাংয়ের জন্য উপহার আনে। উপহারে আয়রন পিচ লিফ ফ্যান আনে, হাত পাখা। তাকে জানায় এটা দেখতে খুব সুন্দর, সে নিজে হাতে তৈরি করেছে এবং রাগ তুলতে সক্ষম। পর দেখায় রাজকন্যা ইউনিয়ন দুটো পুতুল পাঠিয়েছে ঝ্যাংয়ের জন্য। রাজা ঝ্যাং সুয়ানকে জিজ্ঞেস করে যে তার বোন তার জন্মদিনের পার্টিতে উপস্থিত নেই কেন। অ্যাটেন্ডার সুয়ান রাজাকে জানায় যে শীতমহলে রানীর সাথে সে দেখা করতে গেছে, হয়তো জানতে চায় ঝ্যাংয়ের থেকে যে সে কি কাউকে পাঠাবে ইউনিয়নকে এখানে আনার জন্য। তোরে রাজা ঝ্যাং বলে সে তার বোনকে চেনে, সে হয়তো রানীকে বিরক্ত করতে গেছে, ভালোই হয়েছে তাকে সেখানে থাকতে দিতে। পর দেখায় অন্যান্য অনেক আধিকারিকরা রাজার জন্য বহু পুরো উপহার পাঠিয়েছে। প্রধানমন্ত্রী লিউসি উঠে এসে রাজা ঝ্যাংকে একটা উপহারের পুস্তিকা ধরায়, বলে এর মধ্যে যা যা আছে গিফট মধ্যে থেকে যা যা রাজা চায় সে চুজ করে নিতে পারে। রাজা ঝ্যাং প্রধানমন্ত্রী লিউসিকে জানায় যে সে খুব উদার। সে জানায় সেই গত বছর ধরে অনেক উপহার পেয়ে এসেছে। পুস্তিকা যেটা রাজা ঝ্যাংকে দিয়েছে তার মধ্যে থেকে সবগুলো নিয়ে নিলেও লিউসির কিছু কমতি হবে না। ঝ্যাং জানায় সকল আধিকারিকরা মিলে তাকে যা উপহার দিয়েছে এখানে তার থেকেও বেশি আছে লিউসির পুস্তিকার মধ্যে। কুমার চং রেগে জিজ্ঞেস করে কমান্ডার সু আর শেফ চাইকে কি ধরনের আচরণ, লিউসি কি দেখাতে চাইছে যে সে প্রচুর ধনবান। কমান্ডার সু জানায় যে লিউসি খারাপ আচরণ করেছে, আশা করছে যে রাজা হয়তো তাকে শাস্তি দেবে। চাই জানায় যে লিউসি এমনই একজন মানুষ, একটু উপদ্রব করলেই তার মাথা কেটে দেওয়া উচিত। রাজা ঝ্যাং লিউসিকে জানায় যে তার উদারতার জন্য ধন্যবাদ, কিন্তু একটা উপহারও সে লিউসি থেকে চায় না। লিউসি জানায় সে ভালোবেসে দিচ্ছে, সে চায় না কেন তার খারাপ লাগবে। রাজা ঝ্যাং জানায় সে উপহার তো চায় না, কিন্তু সেই জিনিসটা চায় যেটা তার, মূলত সেই জিনিসটা যদি লিউসি রাজা ঝ্যাংকে দিয়ে দেয় তাহলেই হবে। প্রধানমন্ত্রী লিউসি জানায় রাজা ঝ্যাংকে সে যদি সেই জিনিসটা না দেয় তাহলে কি হবে। রাজা ঝ্যাং বলে লিউসিকে যে এখন থেকে লিউসির সমস্ত আজ্ঞা সে মেনে চলবে। লিউসিকে রাজা ঝ্যাং জানায় যে লিউসি তার নিজের আসল রূপ
লোকানোর জন্য যে শক্তি দুর্ব্যবহার করা বন্ধ করা উচিত। কারণ সে যদি লিউসির আসল মুখ সবার সামনে এই বছরও না আনতে পারে, প্রত্যেক বছর সে চেষ্টা করবে, যাওয়ার আগ পর্যন্ত সে হার মানবে না। সে বলে রাজা ঝ্যাংয়ের কি এখানে ভয় লাগছে না? যদি সেই দিন পর্যন্ত ঝ্যাংকে লিউসি বাঁচিয়ে না রাখে। এই কথা শুনে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়, সেখানে চমকে ওঠে। রাজা ঝ্যাং লিউসিকে জানায় হ্যাঁ সে ভীত হয় এটা যে ভবিষ্যতে যদি রাজার কথার কোনো গুরুত্ব না থেকে যায় তাহলে সে মরে যেতেই পছন্দ করবে। সে জানায় যে রাজা ঝ্যাং শুধুমাত্র লিউসির হাত থেকে নিয়ন্ত্রণ রাজার হাতে চায়, তাই তো? রাজা ঝ্যাং জানায় হ্যাঁ একদম তাই। প্রধানমন্ত্রী লিউসি জানায় যে মৃত সম্রাট মরণোত্তর আদেশে যে কথা লিখে গেছিল সেই অনুযায়ী সে কাজ করবে। রাজা ঝ্যাং জানায় যে ইম্পেরিয়াল একাডেমির পরীক্ষা আর 15 দিন বাদে, তো সম্রাটের আদেশ অনুযায়ী যে প্রথম 3 মধ্যে যদি রাজা ঝ্যাং আসতে পারে। বিষয়ের কথা লিউসি বলছে, তো লিউসি বলছে একদম তাই। সে তাকে রাজ্যের নিয়ন্ত্রণ রাজার ঝ্যাংয়ের হাতে ছেড়ে দেবে। রাজা ঝ্যাং জানতে চায় লিউসি থেকে যে সেইগুলো কোনো চাল দিচ্ছে না তো, বা তার কথা থেকে সরে যাবে না তো? তোরে লিউসি জানায় সে তো এই কথাটা ঠিক বলেছে। রাজা ঝ্যাং আধিকারিক এবং সবাই জানে লিউসি তার মর্জি অনুযায়ী কাজ করে, সবাইকে ভালো নিয়ন্ত্রণও করতে পারে, তার কথা থেকেও সে চলে যেতে পারে। একজন দরবারি এসে ইউফ্যাং গার্ডেনে রাজার জন্মদিনের পার্টিতে জানায় শীতমহলে চারিদিক থেকে সে ধোঁয়া উঠতে দেখেছে, হয়তো শীতমহলে আগুন লেগে গেছে। কথাটা শুনে সবাই ভয় পেয়ে যায় আর সবাই শীতমহলের দিকে ছোটে। এদিকে দেখায় শীতমহলে পার্টি চলছে আর জিনফিং সকলকে বলছে যে সে রান্না করছে মাংস, ঝলসানো মাংসের স্বাদ যে নিতে চায় এসে নিতে পারে। উনি রাজকন্যা ইউনিয়ন জিনফিং এর কাছে এসে বলে যে এখানে ভাগ্য এবং নেগেটিভিটি দূর করার জন্য সে চাইছে ক্র্যাকার্স জ্বালাতে। বলে হ্যাঁ একদমই সে জ্বালাতে পারে, সে অনুমতি দিচ্ছে। তারপরেই রাজকন্যা ইউনিয়ন ক্র্যাকার্স জ্বালালে চারিদিকে ধোঁয়া হয়ে যায় এবং সবাই খুব আনন্দে চিৎকার করে ওঠে। এখনই দেখায় রাজা লোক লস্কর সব নিয়ে সৈন্য সামন্ত নিয়ে ছুটে এসেছে লেগে যাওয়ার এই ভুল ঘটনা শোনার জন্য। তারপর রাজা আর রাজমহলের বাকি সকলকে দেখেই রানী জিনফিং, রাজকন্যা ইউনিয়ন, বাকি সকল দাসদাসীরা থেমে যায়। ঝ্যাং রানী জিনফিংকে জিজ্ঞেস করে তারা অনিয়ন্ত্রিত চিৎকার করছে, শিষ্টাচারহীন, তাদের শিষ্টাচার কোথায় গেছে? এগুলো কি ধরনের আচরণ? তোরে রানী জিনফিং জানায় দুর্লভ অতিথি এসেছে। এই রাজা ঝ্যাংয়ের থেকে জানতে চায় সে কি এখানে জিনফিং এর নতুন নিবাস অর্থাৎ শীতমহলের রেনোভেশনের সফলতা শুভকামনা জানাতে এসেছে। রাজার তো আজকে জন্মদিন, সে তার জন্মদিনের পার্টিতে নেই কেন? এই হচ্ছে সে যদি এসে থাকে সে এখান থেকে মদ আর মাংস দুটোই পেতে পারে, তার অতিথিকে ভাগ দেবে এটা বলছে। প্রেস ডাওগার রানী জিনফিংকে জানায় এটা শীতমহল কম, এখন উষ্ণমহল বেশি। রানী জিনফিং জানায় সবাই যেহেতু এখানে নির্বাসনে তাকে পাঠিয়েছে, যেহেতু রানী জিনফিংকে এখানে দীর্ঘদিন থাকতে হবে, তাই সে ঠিক করেছে এই জায়গাটাকে আরামদায়ক করে তুলবে। সে এই ছোট্ট নবীকরণ একটা করেছে। ডাওগার রানী জিনফিংকে জানায় যে এখানে এসে তারা প্রথমে ভেবেছিল হয়তো আগুন লেগে আছে, ভেতরে এসে দৃশ্য দেখে তারা মিলেমিশে আনন্দ করছে। সবই ঠিক আছে, কিন্তু রানী জিনফিং এবং বাকি সকলের বয়োজ্যেষ্ঠদের মান্য করা উচিত। ইউনিয়ন সকলকে জানায় যে এমন গুরুগম্ভীর কোনো বিষয় হয়নি তাদের নতুন নির্বাসে। রানী জিনফিং এর নতুন নির্বাসে তারা একটু ভালো সময় কাটাচ্ছে আর কিছুই না। সে সেখানে উপস্থিত হয়ে রানী জিনফিংকে বলে যে নবীকরণ করে এই শীতমহলের খুব ভালো করেছে সে। জিনফিং বলে হ্যাঁ, এই জীর্ণদাসে উদ্ধারের জন্য তারা সকলে অনেক পরিশ্রম করেছে। সেই রাজা ঝ্যাংকে বলে যে যেহেতু সন্দেহ উঠে গেছে রানীর উপর থেকে, সে ক্ষতি করতে চায় রাজা ঝ্যাংয়ে, তাহলে তার কি এখন মহলে ফিরে যাওয়া উচিত? রাজা ঝ্যাং জানায় একদম তাই হবে। এই জিনফিং জানায় একটা দিনও হয়নি যে সেখানে থেকেছে, তো নবীকরণ করেছে, তাহলে একটা দিন তো সে ভালো করে থাকতে চায় এখানে, সে যাবে না। লিউসি জিনফিংকে জানায় যে লিউ জিনফিং যেহেতু রানী হিসেবে তার স্বামীর এবং রাজ্যের প্রতি তার কিছু কর্তব্য আছে, যা চিন্তা দায়িত্ব কর্তব্য ভাগ করে নেওয়া তার উচিত। তাকে এই শীতমহলে থাকা যাবে না। আর তাই লিউসি চাইছে যে রানী জিনফিং যাতে রাজার প্রধান সাথী হিসেবে ইম্পেরিয়াল একাডেমিতে যাক। কুমার ডুয়ানিউন চোং বলে রানী জিনফিং যদি অধ্যয়ন সাথী হয় রাজার, তাহলে এতে রাজার পড়াশোনায় হয়তো প্রভাব পড়তে পারে। প্রধানমন্ত্রী লিউসি বলে যে সে ভাবতে পারেনি যে রাজা এত ছোট বিষয়ে প্রভাবিত হয়ে যাবে। লিউসির এই কথাটা শুনে জানি যে সহমত সেও চাইবে যাতে রানী জিনফিং তার সাথে ইম্পেরিয়াল একাডেমিতে অধ্যয়ন সাথী হোক, কারণ এটা তার রাজ্যের শাসন নিজের হাতে নিয়ন্ত্রণ নেওয়ার প্রশ্ন। জিনফিং বারবার বলতে থাকে যে সে যেতে চায় না এই শীতমহল ছেড়ে, তাকে নিয়ে কথা হচ্ছে অথচ তার কাছ থেকে কেউ শুনতে চাইছেন। লিউসি দুজনেই তাকে চুপ থাকতে বলে, তারপর সবাই সেখান থেকে চলে যায়। দিকে দেখায় লিউ ঘরে বসে বসে রাজা ঝ্যাংয়ের কথা ভাবছে। যেই কথাগুলো রাজা ঝ্যাং তাকে বলেছিল যে তার সামনে না আসতে, তাকে সিডিউস না করতে কোনোভাবে। এদিকে দেখায় লিউবার অ্যাটেন্ডার ফেংইউ এসে তাকে জানাচ্ছে যে সে তার জন্য স্যুপ এনেছে, বিয়ে পড়ছে না কেন? মন মরা হয়ে বসে থাকলে কিছুই হবে না। রাজা ঝ্যাংয়ের জন্ম উৎসবে আজকে সে উপস্থিত হয়নি কেন? লিউবাইও ফেংইউকে মনে করিয়ে দেয় যে রাজা ঝ্যাংই তাকে বলেছে তার সমস্ত জিনিসপত্র থেকে দূরে থাকতে, তাই সে যায়নি। যদি যেত এটা তার অবমাননা হতো। ফেংইউ তখন লিউবাইওকে বলে যে সে রানী জিনফিং এর মতো হতেই পারে যে সবকিছু ত্যাগ করে দিয়ে খুশি থাকতে। ফেংইউ জানায় লিউবাইওকে যে তারা শুনেছে যে শীতমহলে তারা খুব আনন্দ করছে সবাই। লিউবাইও
বলে এইসব করে কি বা হবে, কারণ এখানে লিউশি তার মেয়ে জিনফিংকেই ভালোবাসে। লিউবাই যদি তার জায়গায় রানী হতে পারতো, এই কথাটা বলেই সে থেমে যায়। কেউ জানতে চায় যে সে যদি রানী হতে পারতো তাহলে কি। লিউবাই বলে কিছু না, সে আর এই বিষয়ে ভাববে না। এটা একদম ঠিক যে আগেও যেমন তার বাবার কথা শুনে এসছে, এখনো সে সদৈবই তার বাবার কথা শুনবে। লিউবাইয়ের আবার এখানে কনসার্ট ডাগরের বলা কথাগুলো মনে পড়তে থাকে তার। তখনই সেখানে রানী জিনফিং সুফংকে নিয়ে উপস্থিত হয়। লিউবাইও জিনফিং এর থেকে জানতে চায় হঠাৎ মহামহিম এখানে উপস্থিত হয়েছে কোনো ব্যাপার। ফিং জানায় লিউবাইকে এটা তার জিয়ানলু হল, যেখানে লিউবাইও আছে, সে কি এখানে উপস্থিত হতে পারে না। এখানে লিউবাইও চায় যাতে মহারানী এখানে উপস্থিত না হোক। আবার জানতে চায় কোনো কি সমস্যা হয়েছে। ফিং বলে লিউবাইকে সে যখন জিয়ানলু হলে উপস্থিত ছিল না, লিউবাই অনেক কিছু করেছে। এটাও সত্যি যে লিউবাই রাজার কথা ভাবে, তার মনে তার জন্য চিন্তা আছে। নয় প্রার্থী সে রাজার, এছাড়া সে রানী হওয়ারও চিন্তা করে। বাইরে জানে এগুলো কোনোভাবে সম্ভব না, এরকম সে কিছুই ভাবেনি। ফিং সুফাংকে ইশারা করলে সুফাং সব কথা বলে দেয় যে তারা গার্ডেনে দেখেছিল সেই দৃশ্য। এখানে লিউবাই অস্বীকার করতে পারবে না, কারণ রানী আর সুফাং দুজনেই সেই দৃশ্যের সাক্ষী। লিউবাইয়ের অ্যাটেন্ডার ফেংইউ জানায় যে ওই কথাটা জানিয়ে দিতে যে সে গিভ আপ করে দিয়েছে, অর্থাৎ লিউবাই গিভ আপ করে দিয়েছে রাজার উপর। লিউবাই বলে ফেংইউকে চুপ থাকতে, সব কথা না বলতে। পরে সে তার নার্ভ শক্ত করে নিয়ে জিনফিংকে বলে সে যা ভাবছে একদমই ঠিক। মহারাজকে পছন্দ করে এবং সে রানীও হতে চায়, কারণ মনে করে জিনফিং এর থেকে সে অনেক বেশি উপযুক্ত। ফিং এর অ্যাটেন্ডার সুফাং লিউবাইকে ধমকে বলে তার সাহস কি করে হলো রানীর সামনে এই কথাগুলো বল। জিনফিংকে জানায় যে বাস্তবেই লিউবাই কথাগুলো স্বীকার করেছে তার মনে। জিনফিং লিউবাইকে জানায় যে লিউবাই যদি এরকম চিন্তাধারা রেখে থাকে তাহলে জিয়ানলু হলে লিউবাইয়ের কোনো স্থান নেই, খান এখন ছিটমহলে। এটা শুনে ফেংইউ এবং লিউবাই দুজনেই ভয় পেয়ে যায়। ফিং বলে এখানের একটা অদ্ভুত গুজব আছে যে লিউবাই যদি শীতমহলে থাকতে যায় তাহলে আর এটা জেনে নেওয়া উচিত যেই মহিলারা শীতমহলে গিয়ে থাকে তাদের ব্যবহার পাল্টে যায়, তারা দ্বিতীয়বার জন্ম নেওয়ার আগে অতীতের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। একটা গুজব আছে যে তৃপ্ত মহিলাদের আত্মারা সেই শীতমহলে উপস্থিত আছে, তারা রোজ রাতে ঘুরে বেড়ায়। তো এটাও আশ্বস্ত করে যে নবীনীকরণ করে দিয়ে এসেছে জিনফিং সেই জায়গায়। তো তাও ফেংইউ আর লিউবাইয়ের মুখ দেখে তার মনে হচ্ছে এটা অপ্রত্যাশিত তাদের কাছে। অ্যাটেন্ডার ফেংইউ ভয় পেয়ে জিনফিং এর সামনে মার্সি প্রার্থনা করতে থাকে। জানায় যে লিউবাও কোনোভাবেই মহারাজ ঝ্যাংকে পছন্দ করে না, সে উল্টোপাল্টা বলছিল চিন্তার মাথায়। রানী জিনফিং যেন তাদের উপর কৃপা করে। ফেংইউকে বলে এভাবে ক্ষমা প্রার্থনা বা কৃপা প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই, শুধু তো শীতমহলের ব্যাপার, লিউবাও ঠিকই এই কাজটা করে নেবে। তারা দুজন সেখান থেকে চলে যায়। রানী জিনফিংকে জিজ্ঞেস করে যে মহারানী জিনফিংকে এটাই চাইছে। ফিং বলে সে আর কি বা করতে পারে, অবস্থা তো হাতের বাইরে। সুন্দর করে তারা শীতমহলে পার্টি করছিল, বারবিকিউ পার্টি, কিছু এসে রাজমহলের লোকেরা নষ্ট করে দিল। এই হাতের বাইরে অবস্থা তাকে এভাবে এখন সামলাতে হবে, সেটেল করতে হবে। এদিকে দেখায় রাজা ঝ্যাং, কমান্ডার সু, শেফ চাই আর রাজকুমার ডুয়ানিয়ন চং এসেছে এক ঘরে। চাই রাজা ঝ্যাংকে জিজ্ঞেস করে সেই পুস্তক সব বার করছে কেন এতগুলো। ডুয়ানিয়ন চং শেফ চাইকে মনে করিয়ে দেয় সে কি ভুলে গেছে যে লিউসির সাথে সে চ্যালেঞ্জ নিয়েছে। ইম্পেরিয়াল একাডেমির পরীক্ষায় যদি প্রথম 3 দিনের মধ্যে থাকতে পারে তাহলে লিউসি তাকে তার সমস্ত নিয়ন্ত্রণ দিয়ে দেবে রাজ্যের। শেফ চাই জানে তার কিছুই মনে থাকে না, সে খুবই ভুলে যাচ্ছে আজকাল। ডুয়ানিয়ন চং জানতে চায় রাজা ঝ্যাংয়ের কাছে যে লিউসির কথা সে কেন শুনবে, ভীষণ ধূর্ত চালাক মানুষ, সে যদি তার কথা না রাখে। তোরে রাজা ঝ্যাং জানায় যে সে তার কথা রাখবে কিনা জানে না, কিন্তু যেহেতু যা জোর দেওয়াতে লিউসি তাকে এসে তাজ পরিয়েছে, তাহলে এখন পরিবর্তে রাজা ঝ্যাংয়েরও কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে লিউসির কথা যেন সে শোনে। যদি সে কোনো চালও দেয় পরে সে দেখে নেবে। কুমার চং ঝ্যাংকে জানায় যে সে যেন পড়াশোনায় মন দেয়, রানীর চিন্তাটা যেন তাদের 3 জনের উপর ছেড়ে দেয়, তারা দেখে নেবে যাতে রানী জিনফিং তাদের উপর কোনো চাল না চালতে পারে। চাই জানতে চায় রাজার পড়াশোনার সাথে কিভাবে জড়িত রানী জিনফিং। কমান্ডার সু শেফ চাইকে জানায় যে মূর্খের মতো কেন কথা বলছে, সে কি ভুলে গেছে যে অধ্যয়ন সাথী করে দিয়েছে রাজা ঝ্যাংইং এর জন্য রানী জিনফিংকে লিউসি। রাজা ঝ্যাং জানায় রানী যদি কোনো চালও চালে তাহলেও কোনো অসুবিধা হবে না তার। উনি সেখানে অ্যাটেন্ডার সুয়ানে সে লিউবাইকে নির্বাসনে পাঠিয়ে যে রানী জিনফিং এই কথাটা সবাইকে জানায়। কুমার চং জানায় রাজা ঝ্যাংকে সেই গুজবটা শুনেছে যে যেই মহিলারা নির্বাসনে শীতমহলে যায় তাদের স্বভাব পাল্টে যায়, এরকম মনে হয় যে তাদের আর কোনো নিরাধার নেই। রাজা ঝ্যাং মনে মনে ভাবে যে জিনফিং এরকম মানুষই না যে এই কাজটা করবে। তারপর সে সুয়ানকে বলে যে এইগুলো ছোটখাটো ব্যাপার, এরকম খবরগুলো সে কষ্ট করে বয়ে এনে যেন রাজা ঝ্যাংকে না জানে, এখন শুধু পাঠ গ্রহণে মন দিতে চাইছে। এদিকে দেখায় লিউবাই আর তার অ্যাটেন্ডার ফেংইউ শীতমহলে পৌঁছে গেছে। ফেংইউ বলছে লিউবাইকে যে জায়গাটা যতই হোক
যতই নবীনীকরণ করা হোক এখনো সেটা শীতমহলই। এর থেকে তো ভালোই হয় যে লিউবায়ু আর সে লিউসির বাড়িতে ফিরে যাক। লিউবায়ু বলে যে এরকমটা হবে না, কারণ তার বাবা তাকে বলেছে এখানেই থাকতে, সে মহল ছেড়ে যেতে পারবে না ফিরে। এখনই শীতমহলে চারিদিকে খুব হাওয়া দেয় এবং আশেপাশের মোমগুলো নিভে যায়। নিউ আর লিউবায়ু এক জায়গায় ভয়ে হাত ধরে দাঁড়িয়ে পড়ে। নিউ বলতে থাকে যে সে শুনেছে গুজব যে এখানের অনেক যে মহিলা ছিল বা দাসদাসীরা ছিল তারা মারা গেছে, তাদের অতৃপ্ত আত্মারাই কি এই কাজগুলো করছে। লিউবায়ু বলে তাকে বেশি ভয় না দেখাতে, সে অলরেডি ভীত। উনি দেখায় শীতমহলে দরজায় ঘর ঘর করে ধাক্কা পড়ছে, আওয়াজ হচ্ছে চারিদিক থেকে। লিউবায়ু বলে ফেংইউকে দরজা খুলে দেখতে। এই ঘর ঘর শব্দ করতে থাকা দরজা হঠাৎই খুলে গেলে ফেংইউ ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে, দৌড়ে গিয়ে লিউবায়ুকে জড়িয়ে ধরে। তারা দুজনেই চিৎকার করে ওঠে। উনি শীতমহলে কালো পোশাক পরিহিত আপাতমস্তক একজন ব্যক্তির প্রবেশ ঘটে। এটা আর কেউ না, রানী জিনফেং। ফেং নিজের মাথার কাপড়টা সরালে লিউবায়ু আর ফেংইউ তাকে চিনতে পারে। ফেংইউকে সেখান থেকে চলে যেতে বলে। লিউবায়ু তাকে দেখে রাগ করে বলে সে এখানে কেন এসেছে। এখানে দেখায় যে জিনফেং একটা শিশি বার করে তার মধ্যে থেকে ওষুধপত্র খাবারের মধ্যে দিচ্ছে। লিউবায়ু দেখে ভয় পায়, হয়তো রানী জিনফেং তাকে মারতে এসেছে। জিনফেংকে জানায় যে তারা দুজনেরই বাবার মেয়ে, সে চাইবে জিনফেং যেন কোনো রকমের কেয়ারলেসের মতো কাজ না করে। ফেং জানায় লিউবায়ুকে যে সে তার রানী হওয়ার ইচ্ছা লিউবায়ুর, সেটা সে জানে। এখানে সেটাই হবে যেটা লিউবায়ু চাইছে। জিনফেং তো এখানে এসেছে লিউবায়ু ইচ্ছে পূরণ করার জন্য। লিউবায়ু জানায় যে জিনফেং এর অত মাথা খারাপ হয়ে গেছে। উনি চারিদিকে আলো জ্বলে ওঠে আর জিনফেং হেসে ফেলে। ফেং জানায় যে এই ইঁদুর মারার ওষুধ দিয়ে সে ইঁদুরদেরই এখানে শীতমহলের মারতে এসেছে। লিউবায়ুর জন্য কোনোভাবেই না, সে ভুল ভাবছে। ফেং জানায় লিউবায়ুকে তাহলে তার নাটক সফল হয়েছে। মানে লিউবায়ু যেহেতু তাকে ভুল বুঝেছে তাহলে ঠিকই আছে, সকলে তাই বুঝবে। ফেং জানায় যে জিয়ানলু হলেও জিনফেং কিছু কার্যক্রম প্রস্তুত করছে। এখানে লিউবায়ু যেহেতু ভুল বুঝেছে তাহলে সব জিনফেং লিউবায়ুর উপর অত্যাচার করছে। এখানেই তাদের সফলতা আসবে, সবার কাছ থেকে সহানুভূতি আর ভালোবাসা পাইয়ে দেবে জিনফেং লিউবায়ুর জন্য। লিউবায়ু জানায় জিনফেংকে যে সে কখনোই জিনফেং এর কথা মানতে পারছে না, তার মনে হচ্ছে সে নাটক করছে। ফেং জানায় কখনোই না, সে এখানে তাকে সাপোর্ট করছে। তার কাছে অর্থাৎ জিনফেং এর কাছে তার কনসেপ্ট খুবই স্পষ্ট। তার কনসেপ্ট হলো যে সে মুক্ত থাকতে চায়। রাজমহলে থাকলে লিউসি বা রাজা ঝ্যাংয়ের নির্দেশে তাকে চলতে হবে সবসময়, সে কখনো একটা স্বতন্ত্র স্বাধীন জীবন পাবে না। তার মতে যারাই রাটোপের মধ্যে থাকতে চায় তারাই থাকুক রাজমহলে, যাদের থাকার ইচ্ছা নেই তারা বেরিয়ে যাক। লিউবায়ু বলে জিনফেংকে যে জিনফেং কি এই বিষয়ে গম্ভীর, যে সে তাকে সমর্থন করছে, সাহায্য করতে চায়। ফেং বলে যেই পরিকল্পনা লিউবায়ু নিয়েছে সেটা খুবই দুর্বল, তাই সে তার কাজে গতি দেওয়ার জন্য এই কাজগুলো করছে। উদাহরণস্বরূপ এখানে তুলনা টেনে বলতে পারে জিনফেং আর রাজা ঝ্যাংয়ের বিষয়। রাজা ঝ্যাং দেখতে ভালো, সুশিক্ষিত, সবার প্রতি খুবই বিনম্র, রাজ্য শাসন নিয়ন্ত্রণ এইসবের প্রতি গম্ভীর, মদ এবং সুন্দর সুশিক্ষিত মানুষ তার পছন্দ। তো এখানে জিনফেং এর ক্ষেত্রে বিষয়টা উল্টো, তার খুবই সাদা সত্তা জীবন পছন্দ, তার সাধারণ জীবন পছন্দ তার। এখানে দুজনের পথ আলাদা, তাদের আলাদা থাকাই উচিত, সাথে তারা চলতে পারে না। তাই এখানে জিনফেং ঠিক করেছে যে সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে নিজের আগের জীবন ফিরে পাওয়ার জন্য। এখানে কখনোই শান্তশিষ্ট ভালো মহিলা না হবেও না যতক্ষণ না সে তার লক্ষ্যে পৌঁছচ্ছে। রাজা এখানে যথেষ্ট মুরগি নয়, যতটা জিনফেং ভেবেছিল রাজার ব্যাপারে। সামান্য বোকাশোকা লোক হলো যথেষ্ট চতুর, তাই তার জীবন সঙ্গীও ভালো হওয়া উচিত। ওখানে যথেষ্ট আজ্ঞাকারী এবং সুন্দরী সুশিক্ষিত মানুষ, যথেষ্ট গুণমান সম্পন্ন একজন। তখনও দনমনো করতে থাকলে জিনফেং জানায় যে সে হয়তো লিউসির কথা ভাবছে। লিউসি এখানে যাই তার প্ল্যান হয়ে থাক না কেন, সেগুলো পূরণ করার জন্য তার একটা মেয়ের প্রয়োজন। তারা এখানে দুজনেই তার মেয়ে। ফেংয়ের জায়গায় যদি লিউবায়ু চলে আসে কোনো সমস্যাই হবে না। লিউবায়ু জানতে চায় জিনফেংয়ের থেকে যে তাকে সাহায্য করার জন্য জিনফেং কি গম্ভীর। ফেং জানায় যে 100% এখন তারা একটা পরিকল্পনা তৈরি করে নিতেই পারে, সেই অনুযায়ী চলতে তাদেরই সুবিধা হবে। দিকে দেখার পরের দিন সকালে ইম্পেরিয়াল একাডেমি দৃশ্যে। ইম্পেরিয়াল একাডেমিতে রাজা ঢ্যাং, রাজকুমার ডুয়ানিয়ন চোং, শেফ চাই এবং কমান্ডার সু উপস্থিতদের সামনে জিনফেংকে উপস্থিত হয়ে প্রথমে সুপ্রভাত জানায়। ঝ্যাং মনে মনে ভাবে এরকম অদ্ভুত আচরণ কেন করছে জিনফেং। ফেং জানতে চায় যে শেফ চাই আর কমান্ডার সু এখানে কি করছে। চাই জানায় যে তারাও রাজার এখানে অধ্যয়ন সাথী। ফেং জানায় রাজা ঝ্যাংকে যে সে এখানে তার পথ কোনোভাবেই ছাড়বেন, এমনিতে যেহেতু এসেছে সে ভালো স্কোর করবেই। ঝ্যাং জানায় যে কমান্ডার সু আর শেফ চাই হয়তো উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনি, সাধারণ শিক্ষার হিসেবেও তারা জিনফেং এর থেকে যথেষ্ট ভালো। ফেং জানায় নিশ্চয়ই সে এটাও জানে যে রাজা ঝ্যাং আর জিনফেং এর মধ্যে অনেক অন্তর আছে, গ্যাপ আছে। সে যেহেতু এখানে অনেক সঙ্গী সাথী এনেছে, তাই সেও তার সাধন সঙ্গী এনেছে বলে সে অধ্যয়ন সাথী হিসেবে লিউবায়ুকে সেখানে ডাকে। লিউবায়ু রাজার সামনে এলে জিনফেং তাকে কথা শোনাতে শুরু করে যে এত দেরি করে সে কেন এসেছে, ভাবে শর্টে নেই বা কেন সে কম কথার সাথে কথা বলছে রাজা ঝ্যাংয়ের সাথে। কি এখানে রাজা ঝ্যাংকে সিডিউস করতে চাইছে? খুবই খারাপ আচরণ, সে ভুলে গেছে যে সে একজন কোম্পানিয়ানের সাথে এসেছে। রাজা ঝ্যাং এখানে মনে মনে ভাবে এখানে কি তারা তাদেরকে
বিরক্ত করতে এসেছে পারে, হয়তো দুজনেই তাকে বিরক্ত করতে এসেছে, পড়াশোনা করতে দেবে না এই বাদ বিবাদ দিয়ে, কিন্তু এইসবের ট্র্যাপে কখনোই রাজা ঝ্যাং পা দেবে না। রাজা ঝ্যাং না থেমে তাদের সামনে থেকে চলে গেলে লিউ বায়ু অবাক হয়। জিনফিং তখন তাকে মনে করিয়ে দেয় যে এখানে খুবই ঈর্ষাপূর্ণ এবং নির্দয়ী মানুষ যে লিউ বায়ুকে বুলি করছে। লিউ বায়ু এখানে একজনই খুবই বিনম্র মানুষ, এখানে ভীষণভাবে সাবমিসিভ। এখানে অপেক্ষা করতে হবে রাজা তার উপর দয়া প্রেম সবই দেখাবে, সাহায্যও করবে। মুখের ভেতরে তারা দুজনে একসাথে ঢুকে জিনফেং বলতে থাকে যে এত সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন চলছে সে। পরে আস্তে করে যে লিউ বায়ুর কানে বলে যে সে তার জন্য একটা সিট দেখে দিচ্ছে। দেখতে পায় যে রাজা ঝ্যাংয়ের পাশে সিটেই বসেছে রাজকুমার চোখকে। সে ভয় দেখিয়ে বলে যে তার সিটের পাশে ইঁদুর আছে। ভয় পেয়ে উঠে গেলে সেখানে দৌড়ে গিয়ে লিউ বায়ু বসে পড়ে। লিউ বায়ুকে জানায় সে যেন ভালোভাবে অধ্যয়ন গ্রহণ করে, সে একটা ভালো সিট পেয়েছে। মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রাজা ঝ্যাংয়ের পাশে সিটে বসে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কুমার চোং জিনফেংকে বলে এটা সে ভুল করেছে, ওই সিটটা জিনফেং জানায় এই সিটে কি তার নাম লেখা আছে। কুমার চোং বলে এটা নিয়ম বিরুদ্ধ। জিনফেং বলে কিসের নিয়ম? জিনফেং আর রাজকুমার চোং মারামারি করতে শুরু করে, মেলা করতে শুরু করে। সেখানে ঝগড়া করতে করতে জিনফেং দুয়ানিউন চোংকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। উনি সেখানে ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক ওয়েই এসে জানতে চায় যে কিয়ারা ঝামেলা করছে এখানে। নিউন চোং দেখিয়ে দেয় যে জিনফেং তাকে ধাক্কা দিয়েছে, সেই ঝামেলা করছে। শিক্ষক ওয়েই জানায় জিনফেংকে যে সে একজন রানী মহলের মহিলা, সে একজন রাজকুমারকে এভাবে কি করে ধাক্কা দিয়ে ফেলতে পারে, আর এছাড়াও সে তার সম্পর্কে দেওর হয়। বলতে থাকে যেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাকে বোঝানোর একটা সুযোগ দিতে। শিক্ষক ওয়েই আরো বলে যে সে একজন শিক্ষক, সে অনেকদিন ধরে শুনেছে সকলের থেকে যে ডোয়াংহো রাজ্যের রানী অদ্ভুত আচরণ, তার যাবতীয় সবকিছু অদ্ভুত এবং শিষ্টাচারহীন। আজকে সে এটা দেখতেও পেয়ে গেল। এখানে সে খুব হতাশা নিরাশাও হয়েছে। রানী জিনফেং যদি এখানে ভেবে থাকে যে সে রানী পদে অধিষ্ঠিত বলে সে তাকে দণ্ডিত করতে পারবেন, বা এখানে তার প্রতি একজন রাজা, তার পিতা একজন প্রধানমন্ত্রী, তাই তাদেরও কিন্তু শিক্ষকের সামনে সম্মান দিতে হয়। ফেং বলে এরকম কিছুই না, তাকে বোঝানোর একটু সুযোগ দিতে। এখানে শিক্ষক ওয়েই জিনফেংকে শাস্তি দেওয়ার কথা বলতে থাকে, উপদেশ দেয় যে রানী জিনফেংকে যাই কাজ করুক না কেন সেগুলো ধরন যেন সে পাল্টে নেয়। রানী জিনফেং এখানে শাস্তি থেকে বাঁচার জন্য রাজা ঝ্যাংয়ের কাছে গিয়ে আবদার করতে থাকে, বলতে থাকে রাজা ঝ্যাংকে সে যাই করেছে কারণ তার রাজা ঝ্যাংকে সে ভীষণ ভালোবাসে। শিক্ষক ওয়েই এখানে রাজা ঝ্যাংকে জানায় যে সে কখনোই পক্ষপাত করতে পারবে না একজন শিক্ষক হিসেবে। এটাও জানায় যে প্রেম ভালোবাসা মেলামেশাতে মানুষদের সম্পর্ক ভালো হয়। রাজা ঝ্যাং যদি চায় যে রানীর বেটার হাফ হিসেবে রানীর জন্য সে শাস্তি নিতেই পারে। এখানে নিজের হাত দিয়ে রাজা ঝ্যাংয়ের হাত এগিয়ে দিলে শিক্ষক ওয়েইয়ের সামনে, পর সে ঝ্যাংকে জানায় যে অনেক ধন্যবাদ তাকে সাহায্য করার জন্য। শিক্ষক ওয়েই এখানে রাজা ঝ্যাংয়ের হাতে দুবার আঘাত করে, পরে লিউ বায়ু তাকে থামিয়ে দেয়। লিউ বায়ু জানায় শিক্ষক ওয়েইকে সে যা করছে সেটা অনুচিত। পর এখানে লিউ বায়ু তার নিজের পরিচয় দেয়, জানায় যে রানী জিনফিং এর এখানে সে অধ্যয়ন সাথী। শিক্ষক ওয়েই জানায় যে একজন শিক্ষানবিশ হিসেবে লিউ বায়ু কেন তাকে প্রশ্ন করার সাহস দেখাচ্ছে। লিউ বায়ু জানায় সে যা করছে সেগুলো ভুল করছে। লিউ বায়ু জানতে চায় শিক্ষক ওয়েই থেকে যে তার মূল শিক্ষার চিন্তাধারা কিসের উপর আধারিত। শিক্ষক ওয়েই জানায় যে পাথরের উপর আঘাত করলে আগুন বেরোবে, আর ঠিক মতো ব্যবহার না করলে ধোঁয়া বেরোবে। তার হাতে যেই দণ্ড দিয়ে সে সবাইকে শাসন করছে এটা মৃত সম্রাট তাকে দিয়ে গেছিল। বলেছিল রাজ পরিবারকে এবং এই ইম্পেরিয়াল একাডেমিকে ভালোভাবে দেখতে সে কখনোই অযোগ্য হতে পারে না। সেই দণ্ডের সঠিক ব্যবহার করে সবাইকে সে নিজের আকৃতিতে রাখবে, ছাত্রছাত্রীরা যাতে ইমানদার এবং স্পষ্ট দৃষ্টিবাদী হয়। এখানে শিক্ষক ওয়েইকে প্রশ্ন করে যে সব ঠিক আছে, মানে এখানে হয়তো ক্লাসে হাঙ্গামা তৈরি করে অনুচিত করেছে। শিক্ষকও এখানে আসল কারণ না জেনে তাকে শাস্তি দিতে উদ্যত হয়েছে। এটাও জানিয়েছে যে বেটার হাফ হিসেবে রাজা তার জন্য শাস্তি গ্রহণ করতে পারে, প্রতিপত্তির সম্পর্ক ভালো হয়। এখানে তো রাজা রানীর মধ্যে তালমেলও ভালো নেই, তাও এখানে রাজাকে শিক্ষক ওয়েই শাস্তি দিতে চেয়েছিল কারণ শুধুমাত্র সে দিতেই চেয়েছিল শাস্তি, আর কিছুই না। শিক্ষক ওয়েইকে উদাহরণ দিয়ে বল, শিক্ষক ওয়েই যে উদাহরণটা কিছুক্ষণ আগে দিয়েছে যে পাথরের মধ্যে আঘাত করলে আগুন বেরোয় এবং না করলে ধোঁয়া, অর্থ তার লেখক বলতে চেয়েছে যে জ্ঞান প্রাপ্ত করার জন্য অধ্যয়ন করতে হয়, অধ্যয়ন ছাড়া জ্ঞান প্রাপ্ত হয় না। শিক্ষক ওয়েই এখানে প্রহার করে কি করে তাদের অধ্যয়ন প্রাপ্ত করা, এটা কি সঠিক পথ? এই প্রশ্নই তার। লিউ বায়ুর প্রশ্ন এখানে শিক্ষক ওয়েই চুপ হয়ে যায়। শিক্ষক ওয়েই এখানে লিউ বায়ু থেকে আবার তার পরিচয় জানতে চায় যে সে এখানে শিক্ষক ওয়েই রেগে গেছে। লিউ বায়ু জানায় যে রানী জিনফেং এর সে অধ্যয়ন সাথী, আর জিনফেং এর এখানে বড় বোনও সে। ঝ্যাং জানায় যা হয়েছে যথেষ্ট হয়েছে, ক্লাসের সময় নষ্ট হচ্ছে। এটাও জানায় শিক্ষক ওয়েইকে যে সে চাইলে তাকে শাস্তি দিতেই পারে, যদি তা না মনে হয় তাহলে তাদের ক্লাস শুরু করা উচিত। এখানে রাজা ঝ্যাংকে জিজ্ঞেস করে যে কিভাবে লিউ বায়ু সাহায্য করলো রাজা ঝ্যাংকে সে দেখেছে। রাজা ঝ্যাং জিনফেংকে জানায় যে তার শাস্তি পাওয়ার কোনো দরকার নেই, এগুলো যা হয়েছে জিনফেং এর জন্য হয়েছে। এদিকে দেখায় রাজকুমার চোং আবার তার সিটে বসতে গেলে সেখানে গিয়ে জিনফেং বসে পড়ে, জানতে চায় যে সে এবার কোথায় বসবে। জায়গায় জানায় যে জায়গার কোনো অভাব নেই, সে যেখানে চায় বসতে পারে। এদিকে দেখায় রাত হয়ে গেছে, জিনফেং আর সুফাং রাজকুমার চোং এর
হলের দিকে যাচ্ছে। ফেং বলে সুফাংকে যে তাদের সাবধানে যেতে, দুই রানী যেন তাদের দেখতে না পায়। তখনই রাজকন্যা ইউনিয়ন তাদের দুজনকে দেখে ফেলে। ইউনিয়ন জানতে চায় যে চংহুয়া হলের সামনে সে কি করছে। ফেং ইউনিয়নকে জানায় যে সে সকালবেলা ইম্পেরিয়াল একাডেমিতে আঘাত করে দিয়েছে চংকে। সে দেখতে এসেছে যে চং এখন কেমন আছে। জিনফেং দেখতে পায় যে রাজা ঝ্যাং সেখানেও আসছে। তাকে দেখে ইউনিয়নকে জড়িয়ে ধরে সে নাটক করা শুরু করে। ইউনিয়নকে ধরে জিনফেং চেঁচামেচি করতে থাকে, কাঁদতে থাকে, কাকুতি মিনতি করতে থাকে যে সে যেন চংকে তার সাথে দেখা করতে দেয়। ইউনিয়ন জানতে চায় যে জিনফেং এর কি হয়েছে। ফেং আস্তে করে ইউনিয়নের কানে জানায় যে তার ভাই এখানে রাজা ঝ্যাং উপস্থিত হয়ে গেছে, তাই জিনফেংকে চংহুয়া হল থেকে ভেতরে যেতে আটকাতে ইউনিয়নও নাটক করা শুরু করে বলতে থাকে যে সে কোনোভাবেই চংয়ের সাথে দেখা করতে দেবে না রানী জিনফেংকে। রাজা ঝ্যাং দূর থেকে দেখে বলে এটা আবার কি হাঙ্গামা হোক। এখানে নিজের মনে ওভার কনফিডেন্টে ভাবতে থাকে যে এখানে কি রানী জিনফেং তার সাথে দেখা করতে এসছে, তার জন্য অপেক্ষা করছে। কারণ জিনফেং এখানে শুধুমাত্র তার বোনকে শীতমহলে নির্বাসিত করেনি, ভাই চংকেও আঘাত করেছে। জিনফেং রাজা ঝ্যাংকে শুনিয়ে বলতে থাকে যে এগুলো জিনফেং এর কোনোভাবেই দোষ নয়, রাজা ঝ্যাংয়ের দোষ। রাজা ঝ্যাং মনে মনে বলে তার ফল্ট, এটা কি করে হতে পারে, সবের মাঝখানে কি করলো। ফেং আবার নাটক করে ইউনিয়নকে বলতে থাকে যে রাজার সাথে বায়ুকে একসাথে দেখে তার খুব ঈর্ষা হয়েছে। এটা সত্যি যে রাজা রানী দুজনকে অপছন্দ করে, এর মাথায় তাই জিনফেং এই সিদ্ধান্তগুলো নিয়েছে। ঝ্যাং আবার ওভার কনফিডেন্টে নিজের মনে ভাবতে থাকে যে এখানে যেমন ইম্পেরিয়াল একাডেমিতে বলেছিল লিউ জিনফেং যে সে রাজাকে পছন্দ করে, সত্যি কি সে রাজার প্রেমে পড়েছে। ঝ্যাং তখনই তাদের দুজনের সামনে উপস্থিত হয়ে জানতে চায় এখানে তো হাঙ্গামা কেন হচ্ছে এখানে। ফেং সুফাং এর থেকে ট্রেটা নিয়ে রাজার দাসীর হাতে দিয়ে বলে ওদের কিছু ওষুধপত্র জড়িপুটি আছে, কারণ ইম্পেরিয়াল একাডেমিতে সকালে জিনফেং এর জন্যই রাজাকে শাস্তি পেতে হয়েছে, সেই জিনিসপত্রগুলো দিচ্ছে। ইউন ঝ্যাংকে প্রশ্ন করে যে এগুলো কি সত্যি, এর পরিবর্তে রাজার শাস্তি হয়েছে। জানি ইউনিয়নকে তার উল্টোপাল্টা কথা না শুনতে সে ভুলভাল বলছে। ফেংকে ঝ্যাং প্রশ্ন করে যে লিউবাইকে শীতমহলে নির্বাসনের পেছনে তার কি চিন্তাধারা। ফেং আবার নাটক করে দুয়ানুন ঝ্যাংকে বলতে শুরু করে রানীকে এখানে সে বকাবকি করে যাচ্ছে, অথচ লিউবাইয়ের সাথে ভালো ব্যবহার করে। ঝ্যাংয়ের কথা এখানে কি রাজা ঝ্যাং এটা বোঝাতে চাইছে যে শীতমহলে আজকে সে লিউবাইয়ের সাথে দেখা করতে যাবে, সেই শীতমহলকে উষ্ণমহলে টার্ন করে দেবে। এখানে হাত তুলে শপথ নিয়ে বলে যে শপথ নিয়েছে সে জীবনে রাজা ঝ্যাংকে অন্য কারোর হতে দেবে না। রাজা ঝ্যাং যদি এর অন্যথা কাজ করে তাহলে সে কথা দিচ্ছে মহলে তাইওয়ান পুকুরের মধ্যে সে লাফ দিয়ে আত্মহত্যা করবে। ঝ্যাংয়ের এখানে মনে মনে খুব খারাপ লাগতে থাকে, ভাবে যে রানী তার সেন্স হারিয়ে ফেলছে, নিজেকে মারাত্মক চার্মিং মনে করে। আগেও রানী জিনফিং তাকে বলেছিল যে সে খুবই আকর্ষণীয়, আগেও বিভিন্নভাবে বিরোধ করেছিল যে সে রাজা ঝ্যাংকে পছন্দ করে না, বিফল হয়েছে আর এখনো তাই হয়েছে। রাজা ঝ্যাংয়ের মনে খুবই দয়নীয় মনে হয়, অর্থাৎ এখানে রাজা ঝ্যাং পুরোপুরি বোকা বনে যায়। রানী এখানে তর্কহীন হয়ে গেছে। রাজা ঝ্যাং জিনফেংকে জানায় যে তাইওয়ান পুকুর শ্যালো, এখন সে ডুবে মরতে পারবে না। রাজকন্যা ইউনিয়নকে জানিয়ে দিয়ে যায় যে জিনফেংকে যেন চংবো হলের ভেতর না ঢুকতে দেয় সে। ঝ্যাং এখন তার ভাইয়ের সাথে অর্থাৎ চংয়ের সাথে দেখা করতে যাচ্ছে। জিনফেং দাঁড়িয়ে ভাবে এটার মানে কি হলো, রাজা কি বলে গেল তাকে। যাই হোক, সে তার সাথে যথেষ্ট কর্কশ ব্যবহার করেছে। এখন আশা করছে যে রাজা ঝ্যাং তাকে আরো বেশি অপছন্দ করবে। তাড়াতাড়ি জিনফেং লিউবাইকে রাজা ঝ্যাংয়ের বুকে পাঠাতে পারবে, পরে তার লক্ষ্য পূরণ হয়ে যাবে, থেকে সে চলে যাবে। এদিকে দেখায় রাজকুমার চংয়ের কক্ষে চিকিৎসক তার শরীর ঠিক করছে, মানে তার চোট লেগেছিল। হয়ে গেলে জানতে চায় যে সে ঠিক আছে কিনা, অর্থাৎ রাজকুমার চং চিৎকার করে ওঠে আর তারপর বলে হ্যাঁ আগের থেকে বেটার। চিৎকারে ঝ্যাং ভয় পেয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে, জানায় একদম ফার্স্ট ক্লাস। চিকিৎসক যাওয়ার আগে চং চিকিৎসককে জানিয়ে দেয় যে এই বিষয়ে যেন এমপ্রেস ডাওগার আর কনসার্ট ডাওগার না জানতে পারে। এবং রাজা ঝ্যাংকে বলতে থাকে যে এগুলো খারাপ ভাগ্যই বলতে পারে, মহিলা একেবারে তাকে মেরে ফেলেছিল। ঝ্যাং বলে হ্যাঁ ঠিক আছে সে জানে। ফেং সবকিছুতে খুবই তাড়াহুড়ো করে এবং অসভ্য একজন মেয়ে। এখানে থেমে বলে যে সে জিনফেং এর কথা না লিউবাইয়ের কথা বলছে। ঝ্যাং বলে যে এটা তার নিজের দোষ, ফেং এর পুরোপুরি দোষ না। কুমার চং বলে যে সে লিউবাইয়ের বিরুদ্ধে যাচ্ছে। বায়ু এখানে খুবই পছন্দ করে রাজা ঝ্যাংকে আর তার সবসময় পক্ষ নেয়। আজকে সকালে ইম্পেরিয়াল একাডেমিতেও সে তাই করেছে। জিনফেং দিন দিন আরো ভয়ানক হয়ে যাচ্ছে, ভূত আচরণ শুরু করেছে। ঝ্যাং বলে এগুলো সব তার সামনেই হচ্ছে, সেও দেখতে পাচ্ছে। বলে এগুলো তারই দোষ, কারণ এখানে সে একজন আকর্ষণ ব্যক্তি। লিউবাই আর জিনফেং এর ব্যবহারে আর এতদিনের কার্যে সব বোঝাই যাচ্ছে যে তারা কি করছে, তাদের বিবেক বুদ্ধি সবই হারিয়ে ফেলছে। এখানে ভয় পেয়ে জানতে চায় এগুলো সত্যি। জানায় তাদের মাঝখানে এরকম পড়ে ফেসে গেলে সে তার পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না। রাজা ঝ্যাং এখানে কনফিডেন্সের লেভেল হারিয়ে ফেলেছে একদমই। এখানে সে জিনফেং এর ট্র্যাপে পড়ে গেছে। রাজা ঝ্যাং এখানে রাজকুমার চংকে দায়িত্ব দিয়ে বলে যে লিউবাইয়ের উপর তাকে নজর রাখতে হবে। কথাটা শুনেই চং এর মুখের মধ্যে হাসি ফুটে ওঠে, মাথার মধ্যে লিউবাইয়ের মুখ ঘোরাফেরা করতে থাকে। ঝ্যাং জানায় যে লিউবাইকে সম্পর্ক কমাতে হবে জিনফেং এর সাথে, তাই সাহায্য লাগবে কুমার চং এর। লিউবাইকে দেখবে আর নিজের আকর্ষণ দিয়ে ঝ্যাং জিনফেংকে সামলাবে, তাদের মধ্যে সংঘর্ষ কম হবে, পাঠ গ্রহণের বাতাবরণ তৈরি থাকবে। এবং তখনও
তখনও রাজার সামনে নাটক করে দোনমনো করলে জানায় যে সে চায় না যে সে ভালোভাবে পরীক্ষার পরিণাম পাক, খুশির সামনে নিজেকে দাঁড় করাতে পারুক। তখন হেসে বলে ঠিক আছে, এরপর থেকে লিউ ভাইয়ের উপর সে নজর রাখবে। এদিকে আবার দেখায় যে রাজা ঝ্যাংয়ের ঘরে সুহান গেছে। সুহানকে বলে যে সবাইকে জানিয়ে দিতে, যেহেতু শীতমহল নতুন করে নবীনকরণ করেছে, এখন থেকে তার নাম উষ্ণমহল। কোনোভাবেই ওখানে থাকবে না, রাজমহলেই থাকবে। এখানে কারণ জানতে চায়। রাজা ঝ্যাং জানায় যে সেখানে দাসদাসীরা এবং যার মিস্ট্রেসরা থাকে, কোনোভাবেই তাদের মধ্যে থেকে একজন না কোনো আধিকারিক বা এমন কোনো ব্যক্তিরা জেনে গেলে রাজার সাথে লিউ ভাইয়ের সম্পর্ক ভুল করবে এবং লিউ ভাইয়ের বদনাম হবে। এতে জানে এরকম করলে তো রানী জিনফেং রাজাকে ভুল বুঝবে, ভাববে যে লিউ ভাইয়ের সাথে রাজা সম্পর্ক স্থাপন করতে জিনফেং যা ভাবতে চায় ভাবতে থাক। আগামীকাল সকালে যখন এই কথাগুলো শুনবে তখন সে খুশি হয়ে যাবে। এদিকে আবার আগামীকাল সকালের ইম্পেরিয়াল একাডেমি দেখা, যেখানে লিউ ভাইকে বোঝাচ্ছে যে পুরুষরা কখনোই মুখে স্বীকার করবে না। যেহেতু রাজার পক্ষ থেকে দাঁড়িয়েছিল, সে এক রাতের মধ্যেই শীতমহলের নাম পাল্টে উষ্ণমহল করে দিয়েছে। আজকে লিউ ভাইকে আরো অনেক পরিশ্রমের প্রয়োজন, এভাবে সে রাজার মন ঠিকই পেয়ে যাবে। লিউ ভাই ছুটে গিয়ে রাজা ঝ্যাংয়ের কাছে বসে এবং ধন্যবাদ জানায় যে তার জন্য শীতমহলের নাম পাল্টে উষ্ণমহল রেখেছে। রাজা ঝ্যাং তখনই উঠে গিয়ে জিনফেং এর পাশে বসে। লিউ ভাই সেখানে যেতে গেলে ডুয়ানিউ চোং তাকে থামিয়ে দেয়। লিউ ভাই বলে চোংকে যেতে দিতে, বলে সে এই সিটেই বসতে পারে, সিটে কারণ নাম লেখা নেই আর এটা নিয়ম বিরুদ্ধও না বলে এসে চোখ মারে লিউ ভাই। এতে চমকে যায়। রাজা ঝ্যাং জিনফেং এর পাশে গিয়ে বসলে জিনফেং তার দিকে তাকায়, তখনই রাজা ঝ্যাং তাকে চোখ মারে। জিনফেংও এতে চমকে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।